কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 13 জুন 2024, জ্যৈষ্ঠ 30, জ্যৈষ্ঠ প্রায় শেষ এবং জিলহজের 6 তারিখ। প্রথমত হচ্ছে বড় ভিডিওগুলো একটু ঝামেলা হয় ডিভাইসে, তো এখন থেকে বণিক বার্তা এবং প্রথম আলো দুইটা সেপারেট ভিডিওতে আপ করব। এতে আপনাদেরও সুবিধা হবে যে ডিটেলসে পড়ার সম্ভব হবে আমার জন্য। একটু বলে রাখি, আমাদের বাংলা লিড এবং ইংলিশ লিডের একটা ব্যস্ত খুব কিছু ফ্রি ক্লাসও চলতেছে। এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন। আমরা শুরু করি। দেখেন, ব্যবসায়িক জৌলুস হারাচ্ছে টেলিকম খাত, এটা হচ্ছে আজকে ওদের টাইটেল। দুই প্রান্তিক ধরে ঋণাত্মক ধারায় ব্যবসায়িক প্রবৃদ্ধি কমেছে, নতুন ইকুইটি বিনিয়োগ এবং গ্রাহকের প্রতি আয় বাড়ছে, কর ভার। পিডিএফের রেজুলেশন একটু কম, সো আমাকে একটু জুম আউট করে পড়তে হচ্ছে। পিডিএফটা দেওয়া আছে আমাদের টেলিগ্রামের, লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে পাবেন। দেখেন, জাতীয় সংসদে সম্প্রতি উত্থাপিত 24-25 অর্থ বছরের বাজেটে ঘাটতিকে করের পরিমাণ, বাজেটে এই খাতে করের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সিম ট্যাক্স 50%, সম্পর্ক শুল্ক 33.3% এবং কর্পোরেট করের হার 12% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মানে টেলিকম খাতে মারাত্মক কর বাড়ানো হচ্ছে। এখন এই করটা কিন্তু আর ওরা দেয় না, আলটিমেটলি করটা দেয় গ্রাহক, মানে আমরা যারা ইউজ করি আর কি। হ্যাঁ, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা সংকট। যে আলটিমেটলি হয় কি, যেমন ধরুন যখন কোনো একটা খাতের ভ্যাট বাড়াচ্ছে, এখন কোম্পানি তো কোম্পানি কি কখনো লস করবে না। কোম্পানিকে 5 টাকা এক্সট্রা দেওয়া লাগতেছে, সে কী করবে? ওর প্রোডাক্টের দাম 5 টাকা এক্সট্রা করে দিবে। আলটিমেটলি এই 5 টাকা এক্সট্রাটা কে পে করতেছে? যে কনজিউমার কারা? যারা আমরা। এই আমরার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, এখানে সব ক্যাটাগরি আমরা আছে। কিছু মানুষের যারা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কিছু মানুষ একদম রাস্তায় থাকে, এবং কিছু মানুষ আমরা যারা মিডল ক্লাসে। তো এইখানে একটা সমস্যা ক্রিয়েট হয়ে যায়। ওকে, তাহলে দেখেন আপনারা, কুয়েতে বহুতল ভবনে আগুন, 40 ভারতীয় সহ নিহত 49। কালকেই নিউজটা লাইভ দেখতেছিলাম। আপনারা যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, তারা একটু কষ্ট করে আপনার করবেন। এই যে আল জাজিরা, তারপর আপনার নিউ ইয়র্ক টাইমস, তারপর গার্ডিয়ান, এই পত্রিকাগুলোর ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করে রাখবেন। তখন দেখবেন যে আপনারা খুব সুন্দর করে অনেক ডেটা পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হওয়ার আগে আপনাদের কাছে চলে আসবে। দেখেন, এই ভবনের মালিক ভারতের ব্যবসায়ী, ঠিক আছে। 160 জনের মতো শ্রমিক বসবাস করতেন। তারা সবাই নির্মাণ সংশ্লিষ্ট নানা কাজে জড়িত ছিলেন আর কি। বাংলাদেশিদের উপর থেকে ওমানের ভিসা নিষেধাজ্ঞা কিছু শ্রেণীতে প্রত্যাহার, এটা খুবই ভালো নিউজ আমাদের জন্য। যেমন ফ্যামিলি ভিসা, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকে। এটা কিন্তু আমাদের জন্য ভালো একটা ইনফরমেশন। গত বছর যখন এটা করছিল, তখন আমি পড়ে খুবই স্যাড হয়েছিলাম। যে রাইডের শিডিউল বিপর্যয়ের যানজটে শুরু হচ্ছে ঈদ যাত্রা। শিডিউল বিপর্যয়ের কারণে রেলপথে যাতায়াত করতে ভোগান্তিতে পড়ছে ঘরমুখী মানুষ। অন্যদিকে এবার আগেভাগে উত্তরাঞ্চলে ঢাকা, টাঙ্গাইল, রংপুর মহাসড়কে দেখা দিচ্ছে যানজট। কালকে আমাকে চিটংয়ে 21 কিলোমিটার ক্রস করতে 2 ঘন্টার বেশি লাগছে। এটা নর্মাল টাইমে আমি 30 মিনিটে ক্রস করতে পারি। খুবই বাজে অবস্থা। বিদ্যুতের প্রিপেইড মিটার ভোগান্তি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ, এটা খুবই সিরিয়াসলি নেওয়া উচিত। 55 পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য 11,690 কোটি টাকার বাজেট অনুমোদন। দেখেন, এইটা আপনারা একটু নোট করে রাখতে পারেন যে যখন শিক্ষা নিয়ে কোনো একটা জিনিস সরকারের পদক্ষেপ আসবে, হ্যাঁ, যে শিক্ষা উন্নয়নে সরকারের পদক্ষেপ লিখুন, তখন আপনারা বলতে পারবেন যে 55 পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত টাকা বাজেট রাখা হয়েছে এত অর্থ বছর, এটা একটা সরকারের পদক্ষেপ। এটা আপনারা নোট করতে পারেন, ডিটেলসের দরকার নেই, ঠিক আছে, এটা নোট করলে হবে। আন্তর্জাতিক ব্যবসায় দেখি স্থিতিশীলতা ফিরছে বৈশ্বিক প্রবৃদ্ধিতে। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি 24 বছর সাল টানা 3 বছরের মতো কমে নাই, বরং 2 বছর ধরে 2.6% স্থির রয়েছে। এটা কোভিডে প্রচুর ফল করছিল, এখন মোটামুটি ভালো আছে। 2030 বিশ্বকাপকে সামনে রেখে 15 লাখের নতুন হোটেল কক্ষ নির্মাণের পরিকল্পনা মরক্কো। আপনারা জানেন 2030 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটা মূলত আয়োজক 3 দেশ হলেও মোট 6টা দেশে খেলা করাবে। তার মধ্যে 3টা দেশ স্পেন, মরক্কো এবং পর্তুগাল।
চিন্তা করে দেখেন, এইখানে হচ্ছে সামনে রেখে 2,60,00,000 দর্শকের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। বিশ্বকাপের আগে দুবাইয়ে বিনিয়োগকারীদের জন্য এটা একটা মাল্টি-বিলিয়ন ডলারের বিনিয়োগ সুযোগ। দেখেন, এই জন্য দেখবেন এই ধরনের ইভেন্ট আয়োজন করতে চায় সবাই, প্রচুর মানুষ আসে, ইকোনমি বুস্ট হয়, ইনভেস্টমেন্ট বাড়ে। দেখেন, বিশ্বকাপ উপলক্ষে অবকাঠামো, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাতে সম্পর্কিত খাতগুলোতে $50 বিলিয়ন বিনিয়োগ আসবে। দেশটা $50 বিলিয়ন বিনিয়োগ পাচ্ছে। দেখেন, এই টাকাটা জীবন আসতো যদি বিশ্বকাপ না হতো, পুরো ইকোনমি চেঞ্জ হয়ে যাবে ওদের। জাপানের সামুদ্রিক মাছের বড় বাজার হয়ে উঠছে থাইল্যান্ড। ওকে, 24-25 অর্থ বছরে মিয়ানমারের প্রবৃদ্ধি হবে 1%, ওয়ার্ল্ড ব্যাংক। এইটা একটু নোট করে রাখেন, ঠিক আছে? যদি আপনার বলে এটার রিজন হচ্ছে গৃহযুদ্ধ, ঠিক আছে, আনস্টেবল পলিটিক্যাল সিচুয়েশনের জন্য হচ্ছে ওদের প্রবৃদ্ধি খুবই কম হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্ভবত 6.75 ধরা হচ্ছে নাকি, এরকমই ধরা হয়েছে মনে হয়। দেখেন, এটা একটা মজার ব্যাপার যে যেসব শহরে টেইলর সুইফট কনসার্ট করেন সেখানকার অর্থনীতি স্বল্প মেয়াদে হলেও স্ফীত হয়। এই টেইলর সুইফটের নামে একটি অভিধা চালু হয়েছে, সুইফটোনমিক। দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার না, যে উনি কনসার্ট করলে হচ্ছে এখানে ইকোনমি ভালো হয়ে যায়। যাই দেখেন, ব্যাংকের নতুন আমানতে 82%ই যাবে সরকারি ঋণে। এইটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বেন। এইটা পড়লে আপনারা ইকোনমিক্স ব্যাপারটা বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমি বেসিক ইকোনমিক্স নিয়ে আসলে টাইম পাচ্ছি না ভিডিও বানানোর, সামনে আমারও রিটেন পরীক্ষা, তো আপনারা নিজেরাই হচ্ছে পড়ে নিন। রিটেনের পরে হয়তো কাজ করবো, এবার রিটেনটা আগে হয়ে যাবে সম্ভাবনা আছে। এখন দেখেন, এখানে বোঝানোর ট্রাই করতে দেখেন, নতুন আমানত মানে কি? নতুন আমানত মানে হচ্ছে আমানত একটা প্রবৃদ্ধি থেকে, যে যে বর্তমানে হচ্ছে 10%। দেখেন, বর্তমানে আমানতের প্রবৃদ্ধি প্রায় 10%, অর্থাৎ বর্তমানে 10% যা আছে তার 10% বাড়বে। এই 10% বাড়লে চলতি অর্থ বছরে আমানত সংগ্রহ হবে 1,67,000 কোটি টাকা। আবার এইখান থেকে সরকার নেবে 1,37,000 কোটি টাকা হচ্ছে সরকার লোন নেবে, তাহলে বাকি থাকবে 30 কোটি টাকা। প্রাইভেট ব্যাঙ্কগুলো 30 কোটি টাকা হচ্ছে কী করতে পারবে? মানুষকে লোন হিসেবে দিতে পারবে, বাকি টাকা সরকারি লোন নিয়ে ফেলতেছে। এখন সরকার যখন বেশিরভাগ টাকায় নিজের লোন নিয়ে ফেলতেছে, সরকার লোন নিয়ে কী করে? দেখেন, সরকার লোন নিয়ে কী করে? সরকার লোন নিয়ে বলেন তো দেখি। সরকার লোন নিয়ে হচ্ছে কী করে আমি বলি, যেমন হচ্ছে এডিবিতেই বেতন দেয়, ঠিক আছে, ভাতা দেয়, এবং এমন জায়গায় হচ্ছে ইউজ করে যেটা হচ্ছে অনুৎপাদনশীল, ঠিক আছে, মানে যেমন ধরুন হচ্ছে যেখান থেকে পরবর্তীতে আর কিছু কি বানানো হচ্ছে না। এখন সরকার যখন হচ্ছে এইসব খাতে ব্যবহারটা করবে, তখন প্রাইভেট ব্যাঙ্কগুলো হচ্ছে ওই টাকাটা প্রাইভেট সেক্টরে লোন দিতে পারবে না। লোন দিতে না পারলে প্রাইভেট সেক্টর আবার কোথায় ইনভেস্ট করে? দেখেন, বিজনেসে ইনভেস্ট করবে। এবং প্রাইভেট সেক্টর যদি বিজনেসে ইনভেস্ট করে, তখন সেখানে কী হয়? কর্মসংস্থান হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তারপরে ইকোনমিক্যাল গ্রোথ হবে, তারপরে হচ্ছে আপনার একটা ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, বুঝছেন? মানে একটা ঋণের প্রবাহ হবে। এইগুলো কমে যায় যখন প্রাইভেট সেক্টরের লোন কমে যায়। প্রাইভেট সেক্টরের লোন কমে যাচ্ছে কারণ গভর্নমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম লোনই গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা একটু এটাই জিস্ট, মানে এটাই যা বললাম এখানে তাই আছে। আশা করি ক্লিয়ার করতে পারছে। আচ্ছা, এখান থেকে তেমন কিছু পরীক্ষা আসার মতো নাই। টেলিকম প্রযুক্তি দেখেন, ডাকডাকগো ব্রাউজারের নতুন চ্যাটবট চালু। এটা হচ্ছে আমি ইউজ করি, এটা খুব ভালো, এটা প্রাইভেসির জন্য ভালো, আপনারা ইউজ করতে পারেন। চার্জিংয়ের ক্ষেত্রে Xiaomi নতুন ফিচার উন্মোচন, সেটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ফোনের চার্জিং স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা নতুন একটা প্রযুক্তি নিয়ে আসছে। প্রবৃদ্ধিতে ফিরছে ইউরোপের স্মার্টফোন লাগবে না। ক্লাউড সেবা নিয়ে বিসিএস প্রিলি এবং রিটেনে কোশ্চেন আসে। দেখেন, 7টা ক্লাউড পরিষেবার নাম এখানে নিয়ে আসছে। একটা হচ্ছে গুগল ড্রাইভ, আমরা সবাই ইউজ করি, ওয়ান ড্রাইভ সবাই ইউজ করি, iCloud তো যারা আইফোন আছে সবাই ইউজ করেন, ঠিক আছে। এরপর হচ্ছে পি ক্লাউড, আমি কখনো ইউজ করেন, ড্রপবক্স ইউজ করতে তো ভালো লাগে না, সিল্ক ইউজ করি না। মেগাটা দেখেন, মেগাটা হচ্ছে আপনার সবচেয়ে সস্তা এবং নিরাপদ, প্রায় 20 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ সুবিধা দেয়। ওকে, তাহলে এই 7টার নাম মাথায় রাখতে পারেন, ঠিক আছে। আইফোনের একটা, মাইক্রোসফটের একটা, গুগলের একটা, ঠিক আছে। এরপর পি, ড্রপবক্স, সিল্ক, মেগা, এই 7টা, এটা পরীক্ষা চলে আসতে পারে, তখন এগুলো অ্যাড করে দেবেন। শেয়ার বাজার আমরা দেখি মূলধনী মুনাফার উপরে করের বোঝা পুঁজিবাজারের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। নগদ লভ্যাংশ পাঠিয়েছে জিপিএস ইস্পাত। জমি ক্রয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমটিবি ব্যাংকের আবেদন। এগুলো লাগবে না আমাদের পরীক্ষার জন্য, আমি ফার্স্ট যাচ্ছি। টকিজ আমাদের প্রয়োজন নাই। দেখেন, পণ্যবাজারে হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। তাহলে দেখেন, ভোমরা স্থলবন্দর, তাহলে প্রথমে বলেন তো দেখি, তাহলে এখান থেকে 2টা স্থলবন্দর নিয়ে আছে, ঠিক আছে। যে ভোমরা স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর কোথায়?
এখানে দেখেন আমি মার্ক করে রাখছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা, তাহলে ভোমরা স্থলবন্দর হচ্ছে সাতক্ষীরা, ঠিক আছে। আবার দেখেন এখানে যে দিনাজপুরের হিলি, তাহলে হিলি স্থলবন্দর কোথায়? দিনাজপুরে। তাহলে এগুলো কিন্তু আপনার পিলিতে আসে এবং রিটার্নে চলে আসতে পারে। এখন দেখেন আমরা পড়ি যে ভোমরা স্থলবন্দর জিরা আমদানি বেড়েছে এবং ট্রাক সেলে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। এটা হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর নাম উল্লেখ আছে এখানে, আর আমাদের এখানে কিছু পড়ার কিছু নাই। শিল্প বাণিজ্য ব্যাংকে দেখি আমরা তারল্য সংকট বাংলাদেশ ব্যাংকের তৈরি বা সমাধান তাদেরকেই করতে হবে। তারল্য সংকট মানে হচ্ছে আপনি যখন ব্যাংক থেকে টাকা চাবেন তখন যাতে ব্যাংক আপনার টাকা দিতে পারে, এটা তারল্য সংকট। যেমন আজকে একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে ব্যাংকার কিছু টাকা চাচ্ছে গ্রাহক এবং তারা দিতে পারতেছে না, গ্রাহককে বসায় রাখছে, টাকা ম্যানেজ করতেছে, এটা হচ্ছে তারল্য সংকট। অবশ্য এই কোরবানিতে তারল্য সংকট বাড়বে কেন? কারণ হচ্ছে এখন সবাই টাকা তুলবে, কোরবান আছে সবার, অনেক টাকা তোলে সবাই, মিনিমাম 50,000 টাকা তুললে তো প্রচুর টাকা। এখন আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিউজ হচ্ছে এটা এটা ইন্টারন্যাশনালের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। 1 সপ্তাহ ধরে নৌযান বন্ধ, খাদ্যের মজুদ ফুরিয়ে আসছে সেন্ট মার্টিনে। দেখেন মূলত হচ্ছে গত বৃহস্পতিবার শুক্রবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে হচ্ছে চলাচলকারী কয়েকটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়েছে। আবার সর্বশেষ মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার, সর্বশেষ মঙ্গলবারে হচ্ছে গুলি ছোড়া হয়েছে স্পিড বোটের উপরে। এখন এই গুলি কি মিয়ানমার সীমান্তরক্ষী ছুটতেছে নাকি বিদ্রোহীরা ছুটতেছে, এটা নিয়ে আমাদের যারা অথরিটি আছে তারা এখনো শিওর না। দেখেন যে টেকনাফের নির্বাহী কর্মকর্তা বলেছেন, ইউএনও বলেছেন, বিশেষ উদ্যোগ কর্মকর্তা জানানো হয়েছে সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থা চলতে থাকলে দ্বীপে অবস্থানরত মানুষ খাদ্য সংকটে পড়বে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, এটা কিন্তু বিশাল বড় একটা ইস্যু। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত। বাইরের দেশ থেকে আমাদের দেশে গুলি চালাচ্ছে এবং আমাদের দেশ হচ্ছে 1 সপ্তাহ ধরে কোনো নৌযান চর্চা করতে পারতেছে না, মানুষ না খেয়ে আছে। ইটস টু মাচ ফর আস, ঠিক আছে। দেখেন নৌযান চলাচল বন্ধ থাকায় 7 দিন ধরে দ্বীপের কোনো মানুষ জরুরি প্রয়োজন টেকনাফ যেতে পারছেন, টেকনাফ থেকে আসতে পারতেছে না। ফলে ডাল, ডিম, মুরগি, ভোজ্য তেল, জ্বালানি, শাকসবজি কি খাবারের সংকট দেখা দিয়েছে এবং শুধু ট্রিটমেন্ট পারপাসে সমস্যা হচ্ছে, যে অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে পারতেছে না। দেখেন আমাদের ভূমিমন্ত্রী বলেছেন যে এইভাবে চললে 50 থেকে 70 বছরে কৃষি জমি থাকবে না, এটা নোট করে রাখতে পারেন। 45 এই কোশ্চেনটা চলে আসছে অলরেডি। বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশের কৃষকের নির্যাতনের অভিযোগ, লোডশেডিং বাড়ছে, গ্রামাঞ্চলে ভোগান্তি চরমে। যাক, এই হচ্ছে আজকে, বাকি সবগুলো হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট। এই হচ্ছে আজকের বণিক বার্তা প্রথম আলো নিয়ে। আশা করি সন্ধ্যার আগে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। ধন্যবাদ।